हाई फ्रेंड्स वेलकम टू आवर चैनल कोविल स्टाडी। तो आज के आमी लुसेंट बायोलॉजी 5 नम्बर चैप्टार जेनेटिक्स एटी निये आलोचना करब। तो एर आगे फिजिक्स और केमिस्ट्री सम्पूर्ण कमप्लीट हो गए। तुम्हारा जो देखे ना थको तो चैनले प्लेलिस्ट करा आछे देखे निते पारो। तो आज के शुरू करछि बायोलॉजी 5 नम्बर चैप्टार जेटा होच्छे जेनेटिक्स निये। तो प्रथमेई बोले रखी जेनेटिक्स की। देखो जेनेटिक्स के बांगलाय बला हय बंशगतिविद्या, अर्थात विज्ञानेर जे शाखाय बंशगति निये आलोचना करा हय ताके बला हय बंशगतिविद्या बा जेनेटिक्स। देखो ट्रांसमिशन अफ कैरेक्टर फ्रम वन जेनारेशन टू नेक्स्ट जेनारेशन इज कल्ड हेरिडिटी। ताहले हेरिडिटी के कि बोले? हेरिडिटी माने बंशगति, अर्थात एक जेनारेशन थेके परेर जेनारेशने यदि कोनो चरित्र प्रकाश पाय सेटाके आमरा बोले थाकि हेरिडिटी बा बंशगति। अर्थात मने करो कोनो एकटा बैशिष्ट्य जेटा पितार देहे बा मातार देहे छिलो सेटा परबर्ती यदि सन्तानेर देहेও यदि सेई चरित्र देखा যায় ताहले এইভাবে যে চলছে চরিত্র দেখা যাচ্ছে যে ট্রান্সমিশন করছে এটাকে আমরা বলে থাকি বংশগতি বা হেরিডিটি। নেক্সট দেখো জেনেটিক্স বা বংশগতিবিদ্যা। এই যে বলছে দ্য প্রসেস অফ ট্রান্সফার অফ হেরিডিটি ক্যারেক্টার ফ্রম জেনারেশন টু জেনারেশন ইজ কল্ড জেনেটিক্স। অর্থাৎ যে এক জেনারেশন থেকে অপর জেনারেশন এভাবে যে পদ্ধতির মাধ্যমে যা হচ্ছে এই পদ্ধতিটাকেই বলা হয় জেনেটিক্স বা বংশগতিবিদ্যা। নেক্সট দেখো দ্য নেম জেনেটিক্স ওয়াজ ফার্স্ট কয়েন্ড বাই ডব্লিউ ওয়াটসন ইন 1905 অর্থাৎ দেখো এই যে জেনেটিক্স শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী ডব্লিউ ওয়াটসন 1905 সালে। এরপর দেখো জনস ওয়াজ ফার্স্ট ইউজ দ্য নেম জিন ইন 1909 1905 সালে 1909 সালে বিজ্ঞানী জনস প্রথম ব্যবহার করেছিলেন জিন শব্দটি। এরপর দেখো যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল কী করেছিলেন? তিনি প্রথম যে বেসিক আইডিয়াটা দিয়েছিলেন বংশগতি সম্পর্কে প্রথম বেসিক আইডিয়া দিয়েছিলেন বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল, তাই তিনাকে ফাদার অফ জেনেটিক্স বলা হয় বা বংশগতিবিদ্যার জনক বলা হয় গ্রেগর জোহান মেন্ডেল। তিনি কে ছিলেন? তিনি ছিলেন অস্ট্রিয়ার একজন ধর্মযাজক এবং তিনি এক্সপেরিমেন্ট করেছিলেন কত 1822 থেকে 1884 সাল অবধি। তাহলে দেখতেই পাচ্ছ দীর্ঘ কত বছরের এক্সপেরিমেন্ট তিনি করেছেন 1822 থেকে 1884 সালে। তিনাকে বলা হয় ফাদার অফ জেনেটিক্স, এটা মনে রাখবে, বা বংশগতিবিদ্যার জনক গ্রেগর জোহান মেন্ডেল, অস্ট্রিয়ার একজন ধর্মযাজক। তিনি কী করেছিলেন? তিনি সাধারণত মটর গাছ নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। মেন্ডেল চুজেন পি প্লান্ট ফর হিজ এক্সপেরিমেন্ট, তিনি তার পরীক্ষার জন্য মটর গাছ বেছে নিয়েছিলেন। তিনি সাধারণত কী করেছিলেন? দেখো দুটোভাবে তিনি সংকরণ ঘটিয়েছিলেন। একটা হচ্ছে এক সংকরণ জনন পরীক্ষা করেছিলেন আর একটা হচ্ছে দ্বিসংকর জনন পরীক্ষা করেছিলেন। একটা হচ্ছে মনোহাইব্রিড ক্রস আর একটা করেছিলেন তিনি ডাই হাইব্রিড ক্রস। তো তিনি কি করেন? তিনি সাধারণত দুটো মটর গাছ নেন। প্রথমে মনোহাইব্রিড ক্রস সম্পর্কে বলছি। মনোহাইব্রিড ক্রসে কি করেছিলেন? তিনি দুটো মটর গাছ নেন, একটা হচ্ছে বিশুদ্ধ লম্বা যাকে আমরা দুটো ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করে থাকি, আর একটা হচ্ছে বিশুদ্ধ বেটে বা যাকে দুটো স্মল টি দ্বারা প্রকাশ করে থাকি। দুটো গাছই কিন্তু পিওর গাছ, মানে পিওর বিশুদ্ধ। একটা হচ্ছে বিশুদ্ধ লম্বা যাকে ক্যাপিটাল টি অ্যালিল দ্বারা প্রকাশ করা হয় এবং বিশুদ্ধ বেটে যাকে স্মল টি দ্বারা প্রকাশ করা হয়। এবং এদের মধ্যে তিনি যখন সংক্রায়ন ঘটান বা ক্রস পলিনেশন ঘটান তখন কি হয়? দেখো এখানে দুটো অ্যালিল আছে বা দুটো গ্যামেট বলতে পারো। এখান থেকে কি আসতে পারে? এখান থেকে একটাই টি আসতে পারে, এখান থেকে একটা টি আসতে পারে। তো এদের মধ্যে কী পেলাম আমরা? সংকরণ করে বা হাইব্রিড করে কি পেলাম আমরা? একটা ক্যাপিটাল টি পেলাম, একটা স্মল টি পেলাম। এটা কোন ধরনের পরীক্ষায় পেলাম? এটা হচ্ছে ফার্স্ট অপত্যজনুতে, প্রথম অপত্যজনুতে আমরা এটা পেলাম। অর্থাৎ বিশুদ্ধ যে গাছ দুটো নিলাম সে দুটো লিখলাম, প্রথম থেকে একটা আসলো, দ্বিতীয় থেকে একটা আসলো। এটাকে যেটা পেলাম আমরা সেটাকে আমরা বলে থাকি হাইব্রিড বা সংকরণ করে পেলাম, একটা ক্যাপিটাল টি পেলাম, স্মল টি পেলাম, অর্থাৎ এটা সংকর লম্বা বলে থাকি। এখানে কোন বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে? এখানে সবসময় ক্যাপিটাল টি এর বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, অর্থাৎ গাছটা কেমন হবে? লম্বা হবে। এটা হচ্ছে F1 জেনু বা প্রথম অপত্যজনুটা গেল। এবার দেখো নেক্সট এরপরে তিনি কি করলেন? F2 জেনারেশনে আমরা যেটা পেলাম প্রথম অপত্য সংকর গাছটা পেলাম, একটা ক্যাপিটাল টি স্মল টি আবার একটা ক্যাপিটাল টি স্মল টি, তিনি দুটো গাছ নিলেন, অর্থাৎ তিনি দুটো সংকর লম্বা গাছ নিলেন। এবার এদের মধ্যে তিনি কি করলেন? ক্রস পলিনেশন ঘটালেন আবার, বা এদের মধ্যে সেলফ পলিনেশন ঘটালেন F2 জেনুতে। দিয়ে কী হলো? দেখো এই একটা টি একবার এর সাথে যদি এই গ্যামেটের সাথে যদি একটা পলিনেশন হয় তাহলে কি হবে? কালারটা চেঞ্জ করে দিই। তাহলে দেখো এখানে একটা টি আসবে, দুটো ক্যাপিটাল টি আসলো। আবার যদি এই ক্যাপিটাল টিটা স্মল টির সাথে পলিনেশন হয়, ক্রস ঘটে, তাহলে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি হবে। আবার যদি এই স্মল টিটা যদি এই ক্যাপিটাল টির সাথে পলিনেশন হয়, একটা ক্যাপিটাল টি আবার একটা স্মল টি হবে। আর এই যে দুটো স্মল টি, এই দুটো যদি পলিনেশন হয় কি হবে? দুটোই স্মল টি। তো এখান থেকে আমরা কি পরীক্ষায় আসতে পারি? দেখো
তিনি বিশুদ্ধ, দেখো বিশুদ্ধ লম্বা গাছ কটা পেলাম, একটা পেলাম বিশুদ্ধ লম্বা গাছ, একটা পেলাম বিশুদ্ধ বেঁটে গাছ, আর দুটো কি পেলাম, দুটো পেলাম সংকর লম্বা গাছ। অর্থাৎ যদি আমরা লিখি, ওপরটা আমি একটু রাফ করে দিচ্ছি, তো দেখো যদি আমি লিখি তিনি লম্বা গাছ কটা পেয়েছেন, লম্বা গাছ পেয়েছেন একটা, পেয়েছেন লম্বা গাছ। এরপর দেখো বেঁটে গাছ কটা পেয়েছেন, সরি এটা সংকর লম্বা পেয়েছেন দুটো গাছ, আবার বেঁটে গাছ কটা পেয়েছেন একটা। অর্থাৎ তুমি যদি তাদের পুরোটা যদি ভিতর থেকে বিবেচনা করো তাহলে কি রেশিও পেলাম, 1:2:1। এই যে ভিতর থেকে আমি আলোচনা করছি, এটা সাধারণত প্রকাশ হয় না, প্রকাশ কোনটা পাই, প্রকাশ পাই যে এখানে এই যে সংকর লম্বাটাকেও আমরা লম্বা ধরি, আবার এই বড়টাকেও লম্বা ধরি, তাহলে এই 3 ভাগ লম্বা প্রকাশ পেলো আর 1 ভাগ বেঁটে প্রকাশ পেলো। সেটা হচ্ছে বাইরেভাবে আমরা যদি দেখি, কিন্তু ভিতর থেকে বিবেচনা করলে কি হচ্ছে, 1 ভাগ লম্বা হচ্ছে, 2 ভাগ সংকর লম্বা হচ্ছে, 1 ভাগ বেঁটে হচ্ছে। অর্থাৎ এই যে ভিতর থেকে প্রচ্ছন্ন গঠিত যে ব্যাপারগুলো আমরা করছি এটাকেই বলা হয় জিনোটাইপিক অনুপাত। সুতরাং আমরা বলতে পারি যে মেন্ডেলের মনোহাইব্রিড ক্রস বা এক সংকর জনন পরীক্ষায় জিনোটাইপিক অনুপাত হচ্ছে 1:2:1। এবার যদি আমরা বলি যে ফিনোটাইপিক অনুপাত কত, তো ফিনোটাইপিক অনুপাত মানে যেটা বাহ্যিকভাবে প্রকাশ পাচ্ছে, কি পেলাম, 1 ভাগ লম্বা পেয়েছিলাম জিনোটাইপিক অনুপাতে, 2 ভাগ সংকর লম্বা পেয়েছিলাম, আর 1 ভাগ বেঁটে পেয়েছিলাম। তাহলে মোট লম্বা কটা পেলাম, লম্বা গাছ পেয়েছিলাম 3 ভাগ, তার মানে 3 ভাগ লম্বা দেখতে পাবো আমরা, আর 1 ভাগ বেঁটে দেখতে পাবো। তো এটা হচ্ছে ফিনোটাইপিক অনুপাত, অর্থাৎ যেটা দেখতে পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে ফ্রেন্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমরা মনে রাখবে যে ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 3:1, জিনোটাইপিক অনুপাত হচ্ছে 1:2:1। তো সেম এটা যদি পার্সেন্টে প্রকাশ করে দেওয়া আছে পরেরটাই, তার মানে লম্বা হচ্ছে 25%, সংকর লম্বা 50%, আর একবার বেটে হচ্ছে 25%, তো দেখে নেবে। আর ডাইহাইব্রিড ক্রস মানে কি, দ্বিসংকর জনন পরীক্ষা। দেখো আমি একটু তোমাদের ক্লিয়ার করে দিই যে মনোহাইব্রিড বা এক সংকর এবং ডাইহাইব্রিড বা দ্বিসংকর ব্যাপার দুটো কি। মনোহাইব্রিড মানে এক সংকর, মানে যেখানে শুধুমাত্র একটা ক্যারেক্টার নিয়ে আমরা আলোচনা করব। আগেরটাই যেমন কি আলোচনা করলাম, শুধু গাছটা বেটে না লম্বা, শুধু টি দ্বারা আলোচনা করছি, দুটোই টি নিয়ে। এটা হচ্ছে গাছটা লম্বা বৈশিষ্ট্য, এটা বেটে বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, এটা তার জন্য এটা এক সংকর, মানে শুধুমাত্র একটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আর দ্বিসংকর মানে কি, যেখানে আমরা দুটো বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। মনে করে একটা লম্বা গাছ নিলাম এবং তার বীজগুলো হলো গোল বা রাউন্ড বীজ নিলাম। আর একটা বৈশিষ্ট্য কি, মনে করো মানে বেটে গাছ নিলাম এবং তার বীজগুলো হচ্ছে কুঞ্চিত বা রিঙ্কেলড বীজ নিলাম। তো এরকম করে যে দুটো বৈশিষ্ট্য নিয়ে যদি আলোচনা করি সেটা হচ্ছে দ্বিসংকর জনন বা ডাইহাইব্রিড ক্রস। তো এখানে তোমরা দেখো ডাইহাইব্রিড ক্রসটা দেখে নেবে, পরে ডাইহাইব্রিড ক্রসটা দেখানো হয়েছে। দেখো এখানে কি হচ্ছে, রাউন্ড এবং ইয়েলো বীজ নিয়ে দেখানো হয়েছে, আর একটা দেখানো হয়েছে কুঞ্চিত আর সবুজ বীজ নিয়ে। দিয়ে প্রথমে ক্রস পলিনেশন ঘটিয়েছে, F1 জেনারেশনে কি হয়েছে, F1 জেনারেশনে যেটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে অল আর রাউন্ড অ্যান্ড ইয়েলো সিড, অর্থাৎ প্রথমকার যে ক্যারেক্টার, অর্থাৎ সবগুলো ক্যাপিটালগুলো প্রকাশ পেয়েছে, অর্থাৎ আর আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এটাতে কি হয়েছে, সব বীজগুলো হয়েছে গোল এবং হলুদ। তো এরপরে যখন সেলফ পলিনেশন ঘটাই F2 জেনারেশনে, অর্থাৎ এই আর আর ওয়াই এর মধ্যে আবার একবার যদি ক্রস ঘটাই, এই ছকের মাধ্যমে ক্রসটা দেখানো হয়েছে, এই ছকটাকে বলা হয় পানেট বর্গ বলা হয়, পানেট বর্গ বা চেকবোর্ড। তো এখানে তুমি খুব সহজে প্রকাশ করা হয়। তো এখানে দেখো দেখানো হয়েছে, ছকটা তোমরা দেখে নিতে পারো। তো দেখানোর ফলে তোমরা আলটিমেট যে রেজাল্টটা পেয়েছে, তো যেখান থেকে প্রশ্ন আছে, দেখো আলটিমেট রেজাল্ট যে দ্বিসংকর জনন পরীক্ষায় যেটা পাওয়া গিয়েছে সেটা হচ্ছে ফিনোটাইপিক রেশিও কত। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় ফিনোটাইপিক রেশিও হচ্ছে 9:3:3:1। এটা হচ্ছে দ্বিসংকর জনন পরীক্ষায় ফিনোটাইপিক রেশিও হচ্ছে এটা। মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেন্ডস, এটাই পরীক্ষায় বারবার আসে যে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় ফিনোটাইপিক অনুপাত কত। জিনোটাইপিক রেশিওটা খুব একটা আসে না, তাও মনে কীভাবে রাখবে দেখো, শুধু তোমাদের মনে রাখতে হবে 121। প্রথমে 121 লিখবে, 121-এর ডবল কত হয় 242, সেটা লিখবে 242, আবার 121 লিখবে, অর্থাৎ 121, 242, আবার 121 মনে রাখবে। মাঝে যদি অনুপাত করে দাও, হয়ে গেল দ্বিসংকর জনন পরীক্ষার রেজাল্ট এটা। তো তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রথম ফিনোটাইপিক রেশিওটা মনে রাখবে। দ্বিতীয় ট্রিক্স বলেই দিলাম। এবার দেখো, অন দি বেসিস অফ মোনো অ্যান্ড ডাইহাইব্রিড ক্রস মেন্ডেল প্রপোজড ল অফ হেরিডিটি। তো এই যে এক সংকর এবং দ্বিসংকর জনন পরীক্ষার উপর ভিত্তি করে মেন্ডেল সাধারণত দুটো সূত্র দিয়েছিলেন, দুটো ল দিয়েছিলেন। একটাকে বলা হয়
পৃথকীভবনের সূত্র, আর একটা বলা হয় স্বাধীন বিন্যাসের সূত্র। এরপরে দেখো নেক্সট আলোচনা করছি। তো ফ্রেন্ডস এবার দেখো যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ল অফ পেয়ার্ড ইউনিট। পেয়ার্ড ইউনিটটা কি দেখো, মেন্ডেল প্রপোজ দ্যাট when two dissimilar unit factors are present in an individual only one is able to express one that express itself is dominant unit factor while other which fail to express is recessive unit factor. For example, tallness and is dominant and over dwarfness. অর্থাৎ এখানে কি বলছে দেখো, আমি সহজ ভাষায় তোমাদের বুঝিয়ে দিচ্ছি। মেন্ডেল কি বলেছিল এখানে, মেন্ডেল বলছে দেখো যদি আমরা দুটো ডিসিমিলার ইউনিট ফ্যাক্টর নিই, অর্থাৎ মনে করো দুটো এক নয়, মানে একটা আমি নিলাম লম্বা গাছ সম্পূর্ণ একটা মনে করো মটর গাছ নিলাম, একটা মনে করো লম্বা গাছ সম্পূর্ণ মটর গাছ নিলাম, আর একটা বেঁটে গাছ সম্পূর্ণ মটর গাছ নিলাম, দুটো ডিসিমিলার ইউনিট ফ্যাক্টর নিয়ে নিলাম। তখন কি হচ্ছে বলছে অনলি ওয়ান ইজ এবল টু এক্সপ্রেস, শুধুমাত্র একটাই এক্সপ্রেস করতে পারে তাদের মধ্যে। অর্থাৎ এখান থেকে যদি একটা টি আসে, এখান থেকে যদি একটা টি আসে, তাহলে আমি কি বলছি মেন্ডেল যে এদের মধ্যে শুধু যে কোনো একটা ধর্ম এক্সপ্রেস হবে, অর্থাৎ একটা ধর্মই প্রকাশ পাবে। তো এখান থেকে আমরা কি বললাম যে এখানে লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, সংকর লম্বা, তার মানে লম্বা বেটে দুটোই কিন্তু আছে, কিন্তু প্রকাশ পাচ্ছে কটা ধর্ম, শুধুমাত্র একটা ধর্ম প্রকাশ পাচ্ছে। কোনটা? লম্বার ধর্মটা। এই যেই ধর্মটা প্রকাশ পাচ্ছে এই ধর্মটাকে বলা হয় ডোমিন্যান্ট। কি বলছে দেখো, ওয়ান দ্যাট এক্সপ্রেস ইটসেলফ, যেটা এক্সপ্রেস করছে, যেটা প্রকাশ পাচ্ছে, অর্থাৎ ওই লম্বা বৈশিষ্ট্য, ওটাকে আমরা বলবো ডোমিনেন্ট ইউনিট ফ্যাক্টর। ও হোয়াইল, এবার দেখো যেখানে আদার হুইচ ফেল টু এক্সপ্রেস, যেখানে অন্যটা প্রকাশ পাচ্ছে না, অর্থাৎ যেখানে বেটে বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে না, তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলবো রিসেসিভ ইউনিট ফ্যাক্টর। তাহলে বোঝা গেল, একটাকে বলা হয় ডোমিনেন্ট ইউনিট ফ্যাক্টর, অর্থাৎ যেটা প্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে ডোমিনেন্ট ইউনিট ফ্যাক্টর, আর যেটা প্রকাশ পাচ্ছে না সেটাকে আমরা বলবো রিসেসিভ ইউনিট ফ্যাক্টর। দেখো ফর এক্সাম্পল টলনেস ডোমিনেন্ট, যেমন লম্বাটা হচ্ছে কি ডোমিনেন্ট, যেটা প্রকাশ পেয়েছে, আর যেটা প্রকাশ পায়নি ওভার ডোয়ার্ফনেস, যেটা প্রকাশ পায়নি সেটা হচ্ছে ডোয়ার্ফনেসটা কি, এটা হচ্ছে রিসেসিভ, আর টলনেসটা হচ্ছে ডোমিনেন্ট। তাহলে বোঝা গেল প্রথমকার সূত্রটা। এবার দেখো ল অফ ডোমিনেন্স, ডোমিনেন্সটা কি দেখো, অফ স্প্রিং অফ ক্রসব্রিড প্যারেন্ট অনলি শো ডোমিনেন্ট ক্যারেক্টার ইন F1 জেনারেশন। ল অফ ডোমিনেন্স বলছে প্রথম অপত্য জনুতে, দেখো আমি যেটা বললাম সেমই, প্রথম অপত্য জনুতে যে ডোমিনেন্ট ক্যারেক্টারটা প্রকাশ পাচ্ছে সেটাকেই বলা হয় ল অফ ডোমিনেন্স। এটা শুধুমাত্র দেখো প্রথম অপত্য জনুতেই দেখা যায়, অর্থাৎ টি টি স্মল টি প্রথম অপত্য জনুতেই দেখো প্রকাশ পাচ্ছে এই যে ক্যারেক্টারটা, এটাকে বলা হয় ল অফ ডোমিনেন্স। নেক্সট দেখো ল অফ সেগ্রিগেশন, ইন F2 জেনারেশন বোথ দ্য ক্যারেক্টার হুইচ ইজ গভর্নড বাই জিন ইজ সেপারেটেড। এবার দেখো নেক্সট কি বলছে, যখন আমরা ল অফ সেগ্রেশনে কি বলছে, যখন আমরা F2 জেনারেশনে যাব, F2 জেনারেশনে কি হয়, তাদের মধ্যে যে জিনগুলো থাকে, ক্যারেক্টারে যে বৈশিষ্ট্য জিন কী করে, তাদের মধ্যে ক্যারেক্টারে যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ করে, তো দ্বিতীয় অপত্য জনুতে সেই জিনগুলো পৃথক হয়ে যায়, জিন ইজ সেপারেটেড হয়ে যায় দ্বিতীয় অপত্য জনুতে, জিনগুলো সেপারেটেড হয়ে যায়। নেক্সট দেখো ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট ওটা স্বাধীন বিন্যাসের সূত্র কি বলছে দেখো, ডিউরিং ডাইহাইব্রিড অ্যান্ড ট্রাইহাইব্রিড ক্রস। তো ফ্রেন্ডস ট্রাইহাইব্রিড ক্রসটা অনেক জটিল এবং অনেক বড়, তো তোমাদের ডাইহাইব্রিড ক্রসটাই মেনলি পরীক্ষায় এত অবধি দেওয়া থাকে। ডাইহাইব্রিড ক্রস এবং ট্রাইহাইব্রিড ক্রসের সময় কী হয় দেখো, 2 or 3 পেয়ার অফ ক্যারেক্টার আর টেকেন, দিস ক্যারেক্টার segregate separately without depending on other in F2 generation। অর্থাৎ আমরা যখন দুটো বা তিনটে ক্যারেক্টার নিচ্ছি, সেই ক্যারেক্টারগুলো F2 জেনারেশনে কি হয়ে যাচ্ছে, তারা বলছে পরস্পরেরভাবে সেপারেটলি কারোর ওপর নির্ভর না করে এই যে সেপারেটভাবে থাকতে পারে, সেটাই হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ তোমাদের যদি সহজ করে বলে দিই, অর্থাৎ এখানে বলছে কি দেখো, যে গ্যামেট গঠনকালে মনে করো প্রতি জোড়া অ্যালিল পরস্পরের থেকে শুধু যে পৃথক হয়ে যায় তাই নয়, প্রতিটি অ্যালিল অপর কোনো অ্যালিল জোড়ের যে কোনোটির সঙ্গে স্বাধীনভাবে গ্যামেটে সঞ্চারিত হয়, অর্থাৎ সম্পূর্ণ স্বাধীন হয়ে যায়। তো এগুলো তোমরা যদি আরও ডিটেলসে বুঝতে চাও তো তোমরা ক্লাস 10-এর বইটা দেখতে পারো, ক্লাস 10-এর অথবা তোমরা যে ক্লাস 11-এর সায়েন্সের বইটা আছে সেখান থেকে তোমরা বায়োলজির দেখে নিতে পারো, সেগুলো ডিটেলসে দেওয়া আছে, এগুলো অনেক ডিটেলসে দেওয়া আছে ক্লাস 11-এর সায়েন্সের। এটা হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট।
তো এগুলো থেকে খুব একটা প্রশ্ন আসে না। প্রশ্ন যেগুলো আসে দেখো মেনলি সেগুলো বলে দিচ্ছি। লিঙ্কেজ কাকে বলে? দেখো, লিঙ্কেজ ইন অ্যান এক্সেপশন অফ মেন্ডেল ল। মেন্ডেল লয়ের একটা এক্সেপশন হচ্ছে লিঙ্কেজ। হোয়েন টু ডিফারেন্ট জি আর প্রেজেন্ট ইন সেম ক্রোমোজোম দে এক্সপ্রেস দেমসেলফ টুগেদার ইনস্টেড অফ ইন্ডিপেন্ডেন্টলি। দেখো, আমি তোমাদের একটু আগেই বললাম যে মেন্ডেল কী বলেছিল, যে যখন মনে করো দুটো গাছের সঙ্গে যদি আমরা ক্রস ঘটাই, তো এখান থেকে একটা টি আসলো, এখান থেকে একটা টি আসলো, শুধুমাত্র মেন্ডেল বলেছিল যে কোনো একটা বৈশিষ্ট্যই প্রকাশ পাবে। তোমাদের এখনই বললাম, অর্থাৎ শুধুমাত্র এখানে লম্বটাই দেখা যাবে। কিন্তু লিঙ্কেজের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে দুটো অ্যালিল মনে করো ভিন্নধর্মী অ্যালিল আছে, তারা পরস্পরের সাথে মিশলো, মিশে যে কোনো একটা অ্যালিল প্রকাশ পেলো না, অর্থাৎ এখানে লম্বাটা প্রকাশ পেলো না। এখানে কি প্রকাশ পেলো? দুটো মিলিতর ফল যেটা হলো সেটা প্রকাশ পেলো। তো এই যে ঘটনা, এটাকে বলা হয় লিঙ্কেজ। এটা হচ্ছে একটা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। তাহলে মেন্ডেলের সূত্রে যদি বলা হয় ব্যতিক্রম কি, সেটা হবে লিঙ্কেজ। দেখো, হোয়েন টু ডিফারেন্ট জিন আর প্রেজেন্ট ইন সেম ক্রোমোজোম দে এক্সপ্রেস দেমসেলফ টুগেদার। তারা কি করে? একসাথে প্রকাশ করে। ইনস্টেড অফ, কার পরিবর্তে? ইন্ডিপেন্ডেন্টলি পরিবর্তে, অর্থাৎ তারা একা বা স্বাধীনভাবে পরিবর্তে তারা একসাথে প্রকাশ করে তাদের যে ধর্মটা হচ্ছে। দিস ফেনোমেনা ইজ নোন অ্যাজ লিঙ্কেজ। তাহলে এটা হচ্ছে লিঙ্কেজ বলা হয় এটাকে। দ্য ওয়ার্ড লিঙ্কেজ ফার্স্ট কয়েন্ড বাই মর্গান। বিজ্ঞানী মর্গান প্রথম লিঙ্কেজ আবিষ্কার করেছিলেন। এই ফেনোমেনাটাকে লিঙ্কেজ বলা হয়। তোমাদের এরকম একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে। দেখো, সন্ধ্যা মালতী গাছের দেখো ফুল কেমন হয়। তোমরা যদি একটা লাল রঙের সন্ধ্যা মালতী ফুল নিলে, একটা মনে করো একটা লাল কালারের নিলে সন্ধ্যা মালতীর ফুল, আর একটা অন্য কোনো কালারের, ধরো একটা সাদা কালারের সন্ধ্যা মালতী ফুল নিলাম, দিয়ে এই দুটো ফুল যদি মেশানো হয়, এই দুটো ফুল মেশানোর ফলে সন্ধ্যা মালতী গাছের লাল বা সাদা কোনোটাই প্রকাশ না পেয়ে নতুন একটা কালার গোলাপি সৃষ্টি হয়। এটাকেই বলা হয় লিঙ্কেজ। বসমপূর্ণ প্রকারতা বলতে পারো তোমরা, ইনকমপ্লিট ডমিনেন্স। এটাই হচ্ছে লিঙ্কেজ, অর্থাৎ যে কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে না, একটা সম্পূর্ণ নতুন ধরনের একটা বৈশিষ্ট্য, এটাই হচ্ছে লিঙ্কেজ। এরপর দেখো মিউটেশন আগেও বলেছি। মিউটেশন যখন কি হয়, সাডেন চেঞ্জ ইন দ্য জিন হুইচ ইজ হেরিটেবল ফ্রম ওয়ান জেনারেশন টু আদার। দ্য টার্ম মিউটেশন ওয়াজ ফার্স্ট কয়েন্ড বাই হুগো দ্য ভ্রিস। বাংলায় বলা হয় হুগো দ্য ভ্রিস। তো মিউটেশন কি বলা হচ্ছে দেখো, অর্থাৎ এক জেনারেশন থেকে পরের জেনারেশনে যে হঠাৎ করে যে পরিবর্তন দেখা যায়, সেই পরিবর্তনটাকেই বলা হয় মিউটেশন। মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে পরীক্ষায় আসে, তো মিউটেশন তত্ত্বের প্রবক্তা হচ্ছে হুগো দ্য ভ্রিস। নেক্সট দেখো ভ্যারিয়েশন বা বাংলায় বলা হয় প্রকরণ বা ভ্যারিয়েশনটা কি দেখো, when character are transmitted from one generation to next generation there is some change in character by recombination of gene offspring, so they looks different from their parents. This phenomena is known as variation. তো ভ্যারিয়েশন কি বলা হচ্ছে দেখো, অ্যাকচুয়ালি এখানে বলা হচ্ছে যে যখন এক জেনারেশন থেকে অপর জেনারেশনে যায় তাদের মধ্যে কিছু পৃথক বৈশিষ্ট্য দেখা যায়, এটাকেই বলা হয় ভ্যারিয়েশন। মনে করো কারো কানের লতি থাকলো মুক্ত কানের লতি, অর্থাৎ কানের লতিটা কানের সাথে এবার লেগে থাকছে, সেটা তো যুক্ত কানের লতি। কারো কানের লতি থাকলো সংযুক্ত কানের লতি, তো মনে করো পরের জেনারেশনে গেল এবং সে তাদের হলো মুক্ত কানের লতি, অর্থাৎ এভাবে। তো এটা হচ্ছে এই যে পরিবর্তন, কারো দেখা যায় সংযুক্ত কানের লতি, আবার কারো দেখা যাচ্ছে মুক্ত কানের লতি। এই যে পরিবর্তনটা, এটাকেই হচ্ছে প্রকরণ বা ভ্যারিয়েশন বলে থাকি। এরকম দেখা যায় কারো রোলার জিভ দেখা যায়, মানে কারা জিভ রোল করতে পারে, কারা কোনো মানুষ জিভ রোল করতে পারে না। এই যে ঘটনা, এগুলোকে সব প্রকরণ বা ভ্যারিয়েশনের মধ্যে পড়ছে। নেক্সট দেখো, ক্রোমোজোমাল অ্যাব্রিয়েশন। অ্যানি চেঞ্জ ইন ক্রোমোজোমাল স্ট্রাকচার ইজ নোন অ্যাজ ক্রোমোজোমাল অ্যাব্রিয়েশন। তো ক্রোমোজোমাল অ্যাব্রিয়েশন কি? ক্রোমোজোমাল স্ট্রাকচারের চেঞ্জকেই বলা হয় ক্রোমোজোমাল অ্যাব্রিয়েশন। নেক্সট দেখো ক্লোনিংটা কি? ক্লোনিং জানতে গেলে তোমাদের প্রথমে জানতে হবে ক্লোন কি। দেখো, ক্লোন আমরা সাধারণত কী করি, কারো মোবাইল ধরো একটা হোয়াটসঅ্যাপ থাকলো, একটা হোয়াটসঅ্যাপ থেকে আমরা আর একটা হোয়াটসঅ্যাপ বানিয়ে নিই একটা মোবাইল দুটো বানানোর জন্য। তো এই যে একটা হোয়াটসঅ্যাপ থেকে আরেকটা হোয়াটসঅ্যাপ, অর্থাৎ সেম বানাচ্ছি, এগুলোই হচ্ছে ক্লোন। এর জন্য বিভিন্ন অ্যাপস ব্যবহার করা হয়, যেমন প্যারালাল স্পেস কী করে বিভিন্ন মোবাইলের ক্লোন বানায়। তো সেই ক্লোন হচ্ছে অ্যাকচুয়ালি মানে সেম কপি অ্যাকচুয়ালি হচ্ছে ক্লোন। ক্লোনিং কি দেখো, ক্লোনিং হচ্ছে ইট ইজ এ প্রসেস অফ প্রডিউসিং আইডেন্টিক্যাল অর্গানিজম ফ্রম এ সিঙ্গেল সেল হ্যাভিং সেম জেনেটিক ক্যারেক্টার অ্যাজ হিজ মাদার। অর্থাৎ
অর্থাৎ মায়ের মতোই তার পরবর্তী যে অফস্প্রিং সেটা বানানোই হচ্ছে অ্যাকচুয়ালি ক্লোনিং। তো ফ্রেন্ডস এটার কারণে দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, যে শিপ ডলি ওয়াজ প্রডিউসড ফ্রম এ সিঙ্গেল সেল। এই ক্লোনিংয়ের একটা ফার্স্ট ক্লোনিংয়ের উদাহরণ হচ্ছে শিপ, অর্থাৎ ভেড়ার ক্ষেত্রে আমরা প্রথম ক্লোন করেছিলাম ভেড়ার, যার নাম ছিল কি। তো ফ্রেন্ডস এই যে ভেড়ার ক্ষেত্রে যে প্রথম ক্লোনিংটা দেখা গিয়েছিল, তো এই ভেড়াটার নাম কি ছিল? সেই ভেড়াটার নাম ছিল ডলি। তো মনে রাখবে ফার্স্ট ক্লোন করা হয়েছিল ভেড়াটির, যার নাম কি ছিল? যার নাম ছিল ডলি। ডলি ওয়াজ Dolly was assigned to the world first clone of an adult animal by British scientist. তো ব্রিটিশ সায়েন্টিস্টের দ্বারা ডলি হচ্ছে একটা ওয়ার্ল্ডের ফার্স্ট ক্লোন। তো মনে রাখবে ভ্যাটার নাম ডলি ফ্রেন্ডস, মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবে এগুলো। এরপর দেখো টোটিওপোটেন্সি, ইট ইজ দ্য পোটেন্সিয়াল অ্যাবিলিটি অফ এ প্লান্ট সেল টু গ্রো ইন কমপ্লিট প্লান্ট। তো এই যে টোটিওপোটেন্সিটা কি? মনে করো একটা গাছ, টোটিওপোটেন্সি মনে করবে এটা সবসময় প্লান্টের ক্ষেত্রে প্রযোজ্য, কোনো কিছু গাছের ক্ষেত্রে। অর্থাৎ একটা গাছের মধ্যে যে পোটেনশিয়াল অ্যাবিলিটি থাকছে সম্পূর্ণ সেটাকে গ্রো করার একটা সেল থেকে, এই পোটেনশিয়াল অ্যাবিলিটি বা সম্পূর্ণ গ্রো করাটাকেই বলা হয় টোটিওপোটেন্সি। নেক্সট দেখো প্লুরিওপোটেন্সি কি, এরপরে হচ্ছে প্লুরিওপোটেন্সি। তো প্লুরিওপোটেন্সি সেমই, এটা হচ্ছে ইট ইজ দ্য পোটেনশিয়াল অ্যাবিলিটি অফ এ সেল টু ডেভেলপ ইন্টু অ্যানি কাইন্ড অফ সেল অফ অ্যানিম্যাল বডি। তো প্লুরিওপোটেন্সিটা হচ্ছে অ্যানিম্যাল বডির, আর টোটিওপোটেন্সিটা হচ্ছে প্লান্টের ক্ষেত্রে। তো এরপর দেখো জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জিএমও, এটাকে আমরা সাধারণত আগেই পড়েছি যে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমভাবে বিভিন্ন বেগুন এবং অন্যান্য বিভিন্ন ফল প্রস্তুত করা হচ্ছে। তো এটা কি জিএমও? দেখো manipulation of gene by cutting or joining the segment of DNA to get desired variety of organism is called genetically modified organism. This is also known as genetic engineering. তো फ्रेंड्स এটা মোস্ট ইম্পর্টেন্ট, ভালোভাবে মনে রাখবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম হচ্ছে যে একটা প্রাণীর বা অ্যানিমেলের যে ডিএনএর সাথে অন্য প্রাণীর যে ডিএনএর কাট করে যে মিশ্রিত হবে একটা অর্গানিজম সেট করা হচ্ছে, একটা অর্গানিজম বানানো হচ্ছে, সেটাকেই বলা হয় জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। অর্থাৎ একটা প্রাণী জিনের সঙ্গে অপর প্রাণীর জিনের যে একটা মিশ্রণ ঘটানো হচ্ছে, এটাই অ্যাকচুয়ালি হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বানানো হচ্ছে। এটা কৃত্রিম সম্পূর্ণ, বা একে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। নেক্সট দেখো অটোজোম। তো ফ্রেন্ডস অটোজোম আর সেক্স ক্রোমোজোম কি দেখো, আমরা জানি ক্রোমোজোমকে কয় ভাগে ভাগ করা যায়। মানুষের ক্রোমোজোম হচ্ছে 46টি। তো মানুষের যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম বা যাকে আমরা অ্যালোজোম বলে থাকি। তো এই অটোজোম হচ্ছে কয়টি? অটোজোম হচ্ছে 22 জোড়া বা 44টি হচ্ছে অটোজোম, এবং এক জোড়া বা দুটি হচ্ছে সেক্স ক্রোমোজোম। তো মানুষের বোঝা গেল, মানুষের সেক্স ক্রোমোজোম হচ্ছে এক জোড়া বা দুটি এবং অটোজোম হচ্ছে 22 জোড়া বা 44টি। তো বোঝা গেল। এরপর দেখো জিনোম কি? জিনোম হচ্ছে অল জিন আর প্রেজেন্ট ইন এ হ্যাপ্লয়েড সেল ইজ কল্ড জিনোম। তো হ্যাপ্লয়েড সেলের মধ্যে যতগুলো জিন থাকে তাদের একত্রে বলা হয় জিনোম। জিনোম হচ্ছে একটা সমষ্টিকে বোঝায় জিনোম, সমস্ত জিনের সমষ্টি, হ্যাপ্লয়েড জিন সমষ্টিকে বলা হয় জিনোম। নেক্সট দেখো প্লাজমোজেনটা কি দেখো, প্লাজমোজেন হচ্ছে জিন হুইচ আর ফাউন্ড ইন অর্গানালিজ অফ সাইটোপ্লাজম কল্ড প্লাজমোজেন। অর্থাৎ সাইটোপ্লাজমের যেসব অর্গানালিজের মধ্যে জিন পাওয়া যায় তাদের বলা হয় প্লাজমোজেন। সিস্টেন কাকে বলে দেখো, এগুলো ফ্রেন্ডস এগুলো সবই মনে রাখতে হবে তোমাদের। সিস্টেন হচ্ছে ফাংশনাল ইউনিট অফ জিন ইজ কল্ড সিস্টেন। মিউটন হচ্ছে ইউনিট অফ জিন রেসপন্সিবল ফর মিউটেশন, এগুলো হচ্ছে মিউটন, এগুলো সব একক। রেকন হচ্ছে ইউনিট অফ জিন টেক পার্ট ইন রিকম্বিনেশন, এগুলো হচ্ছে সব রেকন। তো ফ্রেন্ডস এগুলো তোমাদের মোস্ট মনে রাখতে হবে, এগুলো সেরকম বোঝানোর কিছু নেই। দেখো নেক্সট। তো ফ্রেন্ডস এরপর দেখো কিছু ফ্যাক্ট দেওয়া আছে, তো এগুলো তোমাদের সব মনে রাখতে হবে। এস বেঞ্জার হ্যাড গিভেন দ্য মডার্ন ডেফিনেশন অফ জিন। জিনের মডার্ন ডেফিনেশন দিয়েছিলেন এস বেঞ্জার। দ্য জিন হুইচ এক্সিবিটস মাল্টিপল এফেক্টস ইজ কল্ড পেলিওট্রপিক। পেলিওট্রপিক কাকে বলে? তো ফ্রেন্ডস এখানে দেখো যে একটা জিনের মধ্যে
যেসব মাল্টিপল এফেক্ট দেখা যায়, একটা জিনের মধ্যে যেসব মাল্টিপল এফেক্ট দেখা যায় তাকে বলা হয় প্লেলিওট্রপিক। নেক্সট দেখো when one gene pair hide the effect of other unit is called epistasis। তো এপিস্ট্যাটিস কি? মনে করো দুটো জিন পেয়ার আছে, এখানে একটা জিন পেয়ার, এখানে একটা জিন পেয়ার, যখন একটা জিন পেয়ার অপর জিন পেয়ারকে এফেক্টটাকে হাইড করে দিচ্ছে, এটাকে বলা হবে তখন এপিস্ট্যাটিস। জিনের প্রথমে আগে বলে দিচ্ছি, জিনের কোনো একটা জিন যে এফেক্ট দেখাচ্ছে, এই এফেক্টটাকে বলা হয় প্লেলিওট্রপিক। আর যখন একটা জিন অপর জিনের এফেক্ট দেখানোকে হাইড করে দিচ্ছে, তখন তাকে বলা হয় এপিস্ট্যাটিস। নেক্সট দেখো ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট টেকনিক ইউজড ফর দ্য ডিটেকশন অফ ডিসপিউটেড প্যারেন্টেজ। দেখো এখানে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বলতে কী কাজে লাগে। ধরো কোনো একটা বাচ্চা হলো এবং বাচ্চা নিয়ে এসে বিভিন্ন ঝামেলা হয়। দেখো তোমরা বিভিন্ন সিনেমায় দেখতে পাও যে বাচ্চাটা আমার বাচ্চা নেই, বাচ্চাটা আমার বাচ্চা, এরকম করে যে ঝামেলা হয়, তখন কি করা হয়, তখন বলে নিয়ে এদের ডিএনএ রিপোর্ট করা। দেখো সিআইডিতে তোমরা সাধারণত এগুলো খুব দেখতে হবে সিআইডিতে। তো এই যে ধারণা যে এটা আমার বাচ্চা না আমার বাচ্চা, তখন এটা ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করলে বোঝা যায়। তো এটাই প্রধানত কাজে লাগে সাধারণত ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের কাজে। এরপর দেখো রিভার্স ট্রান্সক্রিপশন ওয়াজ ডিসকভার্ড বাই টেমিন অ্যান্ড ব্যাল্টিমোর। তো এই টেমিন অ্যান্ড ব্যাল্টিমোর এটাতে কী করেছিলেন তিনারা? রিভার্স ট্রান্সক্রিপশন প্রসেস আবিষ্কার করেছিলেন, রিভার্স ট্রান্সক্রিপশন, টেমিন অ্যান্ড ব্যাল্টিমোর। নেক্সট দেখো টার্গেটেড ড্রাগ ডেলিভারি অ্যান্ড জিন থেরাপি আর মেড পসিবল বাই দ্য ইউজ অফ ন্যানো টেকনোলজি ইন হেলথ সেক্টর। তো এই ন্যানো টেকনোলজি মানে কি? ন্যানো টেকনোলজি মানে হচ্ছে যেখানে খুব ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে আলোচনা করা হয় বিজ্ঞানের। তোমরা সাধারণত এটা তোমাদের যখন আমি টার্মিনোলজি পড়েছিলাম তখনও বলেছিলাম ন্যানো টেকনোলজি সম্পর্কে, যেখানে ড্রাগ অ্যান্ড জিন থেরাপি, জিন কী হয়, খুব ছোটো ছোটো জিনিস, বিজ্ঞানের জীবন বিজ্ঞানের যেসব খুব ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, যেসব অর্গানিজম, তাদের নিয়ে যেসব আলোচনা, তাদেরকে বলা হয় ন্যানো টেকনোলজি। এগুলোই হচ্ছে ন্যানো টেকনোলজি। এরপর দেখো বিটি ব্রিঞ্জল is genetically engineered from of brinjal has been developed to make it pest resistant। তো ফ্রেন্ডস দেখো এই যে বেগুন, এই যে হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড বেগুন, এটা হচ্ছে মানে অর্থাৎ যদি পরীক্ষা আছে একটা জেনেটিক্যালি মডিফাইড উদ্ভিদের উদাহরণ দাও, তো সেটা হবে বিটি ব্রিঞ্জল, অর্থাৎ এই বিটি বেগুন এটা হচ্ছে একটা জেনেটিফাইড মডিফাইড অর্গানিজম, জিএমও, অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যুক্ত। তো ফ্রেন্ডস এরপরে আমরা সেক্স ডিটারমিনেশন নিয়ে আলোচনা করবো পরের ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। ধন্যবাদ।